গোপাল ভট্টাচার্য মহাশয়ের লাইভ অনুষ্ঠানটি দেখুন প্রতি মঙ্গলবার সন্ধে ৬:৩৫, প্রতি বুধবার বেলা ১২:০৫, প্রতি শনিবার সন্ধে ৬:৩৫ এবং প্রতি রবিবার বেলা ১২:০৫ একমাত্র সিটিভিএন প্লাস চ্যানেলে। নমস্কার, সকল দর্শক বন্ধুদেরকে স্বাগত জানিয়ে শুরু করছে এই মুহূর্তের অনুষ্ঠান আজকাল পরশু জ্যোতিষশাস্ত্রের নিরিখে আলোচনা আলোকপাত। আর এই মুহূর্তটা যার অনুষ্ঠান তাকে নিয়ে অবশ্যই উপস্থিত। তবে তার আগে আমি আপনাদের একটা বিষয় একটু অবশ্যই অবগত করাতে চাই, সেটি হচ্ছে অনেকেই বিভিন্ন চেম্বারে যোগাযোগ করেন দাদাকে দেখাবেন বলেন, কিন্তু কোন দুটো নাম্বার, আপনারা অনেকগুলো নাম্বারের ভিতরে অনেক সময় হয়তো মিসগাইড হয়ে থাকেন। 8584038631 অথবা 8584038637 এই দুটো নাম্বার থাকছে। সমস্ত চেম্বারের জন্য বুকিং আপনারা এই নাম্বারে করতে পারেন। কোথায় দাদার কোন দিন কোন চেম্বার রয়েছে সেগুলোও জানবেন, পাশাপাশি বুকিংটাও একসাথে নেওয়া হয়ে যাবে। এবং আজকের বিষয় কিন্তু রয়েছে, প্রথমত আসবো সাপ্তাহিক রাশিফল, এবং যেহেতু সামনে কৌশিকী অমাবস্যা রয়েছে, সেই কারণে কৌশিকী অমাবস্যা উপলক্ষে কি করণীয়, কি করবেন কি করবেন না, কি উপাচার করলে আমাদের ভালো হবে, এই বহু প্রতীক্ষিত সময়ের অপেক্ষা কৌশিকী অমাবস্যা, তাই সেটা নিয়েও থাকবে আলোচনা। এই মুহূর্তে আমার সঙ্গে উপস্থিত রয়েছে কৃষ্ণমূর্তি ইনস্টিটিউট অফ অ্যাস্ট্রোলজির অধ্যক্ষ স্বনামধন্য জ্যোতিষী শ্রী গোপাল ভট্টাচার্য। স্বাগত দাদাকে, নমস্কার। ধন্যবাদ। আগামীকাল শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী, তো প্রত্যেককে জন্মাষ্টমীর অগ্রিম শুভেচ্ছা। আমি জন্মাষ্টমীতে আপনারা কি করবেন, গতকালকে যে এপিসোডটা আমি করেছি, অর্থাৎ শনিবার সন্ধ্যে 6:35 যে এপিসোডটা করেছি, সেখানে আমি বিস্তারিতভাবে বলেছি যে জন্মাষ্টমীতে কি করণীয়। আজকে কৌশিকী অমাবস্যার উপচারগুলো কি করা উচিত। অ্যাকচুয়ালি কথাটা উপাচার নয়, কথাটা উপচার। বাংলা অভিধান যদি দেখা যায় তাহলে কথাটা হচ্ছে উপচার। তো কি উপচার করবেন সেই নিয়ে আজকে বলবো। তার আগে রাশিফল বলি, আগামী সপ্তাহে কেমন যাবে আপনাদের। 26শে আগস্ট থেকে 1 সেপ্টেম্বর কোন কোন রাশির কেমন যাবে। মেষ, নতুন কর্মপ্রাপ্তির সম্ভাবনা, বহু ব্যয়ের সপ্তাহ, ঋণের আবেদন মঞ্জুর হতে পারে বা ধার পেতে পারেন, ছোটোখাটো ভ্রমণের যোগ, শিক্ষাক্ষেত্রে সাফল্য, বিবাহের যোগাযোগও শুভ হবে, তবে শরীর কিছুটা ভোগাবে। আসি বৃষ রাশি, ভুল বোঝাবুঝির শিকার হতে পারেন, সামনের সপ্তাহটা কর্মের বাধা বিপত্তির সম্মুখীন হবেন, গৃহ সমস্যা ভোগাবে, সপ্তাহের শেষ ভাগে অর্থপ্রাপ্তির যোগ। মিথুন, কর্মপ্রাপ্তির ভালো অপরচুনিটি আসতে পারে, তবে মানসিক কষ্ট ও হতাশা কিছুটা বৃদ্ধি পাবে, অর্থগতির সম্ভাবনা, অপরের সাহায্যে বিড়ম্বনা মুক্তি, শরীর কিছুটা ভোগাবে। আসি কর্কট রাশি, সামনের সপ্তাহটা কর্মস্থলের ক্ষেত্রে ভালো নয়, কর্মে বিড়ম্বনা, সহকর্মীদের সঙ্গে শত্রুতা দেখা দেবে, উন্মাদনা বা আবেগের বশে কোনো কাজে প্রবল ক্ষতি বা অর্থক্ষতি হতে পারে। মামলা মোকদ্দমা সামনের সপ্তাহে যতটা পারবেন এড়িয়ে চলার চেষ্টা করবেন, বিপদে চালিত হওয়ার সম্ভাবনা রয়েছে, ছোটোখাটো দুর্ঘটনায় আঘাতপ্রাপ্তির যোগ দেখা যাচ্ছে। আসি সিংহ রাশির ক্ষেত্রে বহু ব্যয়ের সপ্তাহ, আর্থিক চিন্তা ভোগাবে, মানসিক অশ্চিন্তা, অপবাদ, অবসাদ ও দুশ্চিন্তা দেখা দেবে, আধ্যাত্মিক পুজো পাঠে মনোনিবেশ করা উচিত। কন্যা, দাম্পত্য অশান্তি ভোগাবে, চুরি বা প্রবঞ্চনায় অর্থক্ষতি, নতুন কর্মপ্রাপ্তির যোগাযোগ আসতে পারে, সমাজসেবামূলক কর্মে মানসিক তৃপ্তি লাভ। তুলা, প্রতিবেশী কলহ বা দাম্পত্য কলহ ভোগাবে, ঝামেলা অশান্তি যতটা সামনের সপ্তাহে পারবেন এড়িয়ে চলার চেষ্টা করুন। বহু ব্যয়ের সপ্তাহ, হতাশা বৃদ্ধির সপ্তাহ, সপ্তাহের শেষ ভাগে বাধা কাটবে, কর্মের ব্যাপারে নতুন কোনো শুভ সংবাদ পেতে পারে। বৃশ্চিক, আয় বৃদ্ধি ও কর্মোন্নতির সপ্তাহ, কর্মের ব্যাপারে শুভ যোগাযোগ আসবে, অপরের সাহায্যে কার্যসিদ্ধি, বিবাহের যোগাযোগ শুভ হবে। ধনু, কর্ম পরিবর্তনের শুভ যোগাযোগ, অতিরিক্ত চিন্তা না করাই ভালো, কারণ ধনুরাশির সামনের দিনগুলো মানে সামনের সপ্তাহে বিশেষ করে মধ্যভাগের পর থেকে ভালো যাবে। প্রেম প্রণয়ের সফলতা, বন্ধুর দ্বারা জটিল কর্মসমস্যার সমাধান, শরীর কিছুটা ভোগাবে। মকর, আর্থিক উন্নতি, শরীর ভোগাবে, ছোটোখাটো আঘাতপ্রাপ্তির যোগ রয়েছে, কর্মচারীদের কারণে ক্ষতি হতে পারে বা কোনো বিশ্বস্ত কর্মচারীর সঙ্গে বাদানুবাদ লেগে যেতে পারে। কুম্ভ, কর্মপ্রাপ্তির যোগ, কর্মের পদমর্যাদা বৃদ্ধি, কর্মোন্নতির সপ্তাহ, প্রেম প্রণয়ে অশান্তি, ভ্রমণকালে বিপত্তি, বহু ব্যয়ের সপ্তাহ। মীন,
প্রতিবেশী কলহ দেখা দেবে, ব্যবসায় আয় বৃদ্ধি, অভিনয় জগতের সঙ্গে যারা যুক্ত বা কলাকুশলী বা শিল্পীরা রয়েছেন তাদের জন্য শুভ সপ্তাহ, কর্মের নতুন যোগাযোগ আসবে। ব্যবসায়ীরা যারা মীন রাশির জাতক বা জাতিকারা রয়েছে, জাতক বা জাতিকারা রয়েছেন, তাদের ব্যবসা ক্ষেত্রে অগ্রগতি হবে। নতুন কোনো কর্ম শুরু করার ক্ষেত্রেও শুভ সময়। যানবাহন বা সম্পত্তি বা গাড়ি ক্রয়ের ক্ষেত্রেও সপ্তাহটি মীন রাশির জাতক বা জাতিকাদের শুভ। এই হলো সামনের সপ্তাহে 12টা রাশির রাশিফল। একেবারেই আগে থেকে একটু সচেতনতা, আর পাশাপাশি কি করবেন, কতটা কি পদক্ষেপ নেবেন, সবটা সম্পর্কে একটা আগাম কিন্তু আপনারা ধারণা লাভ করলেন। আবারও একটু বলে রাখবো, সমস্ত চেম্বারের জন্য আপনারা বুকিং করবেন যে দুটো নাম্বারে, তার ভিতরে একটি হচ্ছে 8584038631। এছাড়াও আরও একটি নাম্বার 8584038637। এই দুটো নাম্বারে যোগাযোগ করুন, সমস্ত চেম্বারের জন্য বুকিং নাম্বার। এছাড়াও কলকাতা চেম্বারের ভিতরে দক্ষিণ কলকাতার গড়িয়াহাটের জন্য দুটো নাম্বার থাকবে, বারাসাত বর্ধমানের জন্য নাম্বার এবং দুর্গাপুর চেম্বারের জন্য আপনাদের বুকিং নাম্বার থাকবে। বিশেষ করে বলবো অনলাইন প্রেডিকশন, অনলাইন যারা দেখাতে চাইছেন 8017301562, অবশ্যই এই নাম্বারটাতে আপনারা কন্ট্যাক্ট করবেন। আর দাদা চেম্বারের ভিতরে আপকামিং যে ডেটগুলো রয়েছে তাতে 26 তারিখ ব্যাঙ্গালোর, 27 তারিখ মুম্বাই, আপনারা 28 তারিখ পাচ্ছেন হলদিয়া এবং 30 তারিখ আন্দামান। এবার সেপ্টেম্বরের ডেটে আসি, আগরতলায় 3 তারিখ 3রা সেপ্টেম্বর, শিলিগুড়ি 4 তারিখ, 6 তারিখ শিলচর, 11 তারিখ বহরমপুর, 13 তারিখ বর্ধমান, 15 তারিখ গৌহাটি, 17 তারিখ কৃষ্ণনগর, 19 তারিখ দুর্গাপুর, 21 তারিখ কোচবিহার, 23 তারিখ মালদা। এর পাশাপাশি বলে রাখি দিল্লি চেম্বার থাকছে কিন্তু অক্টোবরের 25 তারিখ। এখন থেকেই বলা যাতে বুকিং করতে সুবিধা হয়, এবং বাঁকুড়ায় খুব শীঘ্রই চেম্বারে অবশ্যই দাদা সেখানে পৌঁছে যাবেন, যোগাযোগ করবেন আপনারা বুকিং নাম্বারে। তবে আজকে যেমনটা কথা ছিল শুরুতেই বলছিলাম, দাদাও বলছিলেন যে কৌশিকী অমাবস্যা নিয়ে থাকবো আলোচনায়। 2রা সেপ্টেম্বর কৌশিকী অমাবস্যা পড়েছে এবছর। তো পৌরাণিক গল্পকথাতেই বলছে যে ঋষি বশিষ্ঠ যখন সাধনা করলো তিনি সিদ্ধি পেলেন না। তিনি তন্ত্রমতে সাধনা করছিল, কিন্তু তন্ত্রমতে তিনি সিদ্ধি পেলেন না। দৈববাণীতে বলা হলো তাকে তিব্বতে যেতে। তিব্বতে গিয়ে দেখলো, ঋষি বশিষ্ঠ দেখলো যে মাছ রাখা রয়েছে, মাংস রাখা রয়েছে, মদ রাখা রয়েছে, নারী পুরুষরা আলুথালু ভাবে সবাই রয়েছে, পয়সা কড়ি রাখা রয়েছে, তার মধ্যেই তারা এক দেবীর আরাধনা করছে এইভাবে। তো তার মানে হচ্ছে মদ মানে আমরা জানি লিকার, মাংস মানে আমরা জানি মিট, সেটা যে কোনো ধরনের মিট হতে পারে, মৎস্য মানে আমরা জানি মাছ, মুদ্রা মানে আমরা জানি টাকা পয়সা, আর মৈথুন মানে হচ্ছে সেক্স, সোজা কথা। তো অ্যাকচুয়ালি তা তো নয়। মাংস মানে কি, মা শব্দের রসনা বুঝো বাক্যতার অংশ হয়। যে যত কথা বলবে, যে বাক্য সংযম হবে, তিনি মাংসের শ্রেষ্ঠ সাধক। কম কথা বলবে, মা শব্দের রসনা বুঝো বাক্যতারই অংশ হয়। যে সাধক, যে পুরুষ কম কথা বলবে, বাকশক্তির উপরে যার কন্ট্রোল, যার কথার মধ্যে মিষ্টতা, তিনি মাংসের সাধনায় সিদ্ধ। আচ্ছা, মৎস্য সাধনাটা কি? মৎস্য সাধনা বলছে আমাদের যে ইরা নারী এবং পিঙ্গলা নারী এবং ইরা নারী এবং পিঙ্গলা নারী রয়েছে, যে ডান নাক দিয়ে শ্বাসে ইরা নারী, বাম নাক দিয়ে আমরা যখন শ্বাস নিই পিঙ্গলা নারী দিয়ে আমরা শ্বাস নিই। এই দুই নারীর যে প্রবাহমান মাছ, এই দুই নারীর সংযম যে শিখেছে, শ্বাস প্রশ্বাস যে শিখেছে, সাধনা করতে গেলে, ঈশ্বরের সাধনা করতে গেলে, বড় বড় মেডিটেশন এবং কুণ্ডলী জাগরণ করতে গেলে এই শ্বাসতন্ত্রের উপরে দক্ষতা থাকতে হবে। তো সেই জন্য যিনি এই সাধনা করতে পেরেছেন, চক্রের সাধনা করতে পেরেছেন, ইরা পিঙ্গলা সাধনা করতে পেরেছেন, তিনি মৎস্যের সাধক। যাই হোক, এইটা হচ্ছে তন্ত্রের একটা ডেপথ ব্যাখ্যা। আসল আমি একটা ব্যাখ্যা বলি, সেটা হচ্ছে যে মা তারার সাধনায়
মা তারা বলছে কোনো কিছুতে রেস্ট্রিকশন নেই তোমার, এটা খাবে না, ওটা করবে না। আমাদের ধর্মের নামে যে মানুষকে রেস্ট্রিকশন আরোপ করা হয়, এটা করা যাবে না, ওটা করা যাবে না, এই করবে না, এই করবে না, তা না। মা তারার পুজোতে কোনো রেস্ট্রিকশন নেই। তুমি যেভাবে খেয়ে দিয়ে যা খুশি করে তুমি মাকে ডাকো, তিনি তোমার যে পাশগুলো রয়েছে, তোমার মধ্যে যে জানোয়ার প্রবৃত্তি রয়েছে, তোমার মধ্যে যে পাশবিক প্রবৃত্তি রয়েছে, তিনি আস্তে আস্তে তা দমন করবেন এবং তার স্মরণেই সেগুলো কমে যাবে। একদম, এই হচ্ছে তন্ত্রের আসল ব্যাখ্যা। সবাই সংসার থেকে ত্যাগ করে সবাই তো সাধক হতে পারবে না। সংসারের মধ্যে থেকেও ঈশ্বরের সাধনা করা যায়। সংসারী হয়েও, বিয়ে থা করেও, তারাও কম অংশে বিয়ে থা করেও, সংসার করেও, সাধারণভাবে জীবনযাপন করেও কোনো মানুষ আছেন তারা অনেক গেরুয়াধারী, অনেক টিকিধারী, অনেক রুদ্রাক্ষধারীর থেকেও তাদের অনেক পাওয়ার থাকে, অনেক শক্তি থাকে, ঈশ্বরের কৃপা থাকে এবং বল থাকে। শুধু যে রুদ্রাক্ষধারী, টিকিধারী, গেরুয়াধারী, চন্দনধারী তাদেরই যে শুধু যে আধ্যাত্মিক জ্ঞান থাকবে তা নয়। সংসারের মধ্যে এমন অনেক মানুষ রয়েছে যারা ঈশ্বর ভক্তিতে প্রবল সাধারণভাবে থাকে, কিন্তু তাদের মধ্যেও প্রবল আধ্যাত্মিক ইয়ে পাওয়া যায়। সেজন্য কৌশিকী অমাবস্যা হচ্ছে সাধনার দিন। সোজা কথায় কৌশিকী অমাবস্যার নিশাকালে মা তারার বীজ মন্ত্র পাঠ করলে মা তারা সমস্ত দুঃখ দুর্দশা দূর করে। নিশাকাল কখন? 11:30 থেকে রাত্রি 12টা। আমাদের যে কৌশিকী অমাবস্যা এবারে পুজো হচ্ছে, আমাদের মূলত দুবার পুজো হয়। সকালবেলা ষোড়শ উপচারে পুজো হয়। এবার তো কৌশিকী অমাবস্যা দিন রাত পুরোটাই পাওয়া যাচ্ছে। সকাল 11টা থেকে পুজো শুরু হয়ে যাবে। সকালবেলাও পুজো রয়েছে, আবার নিশিকালেও আমাদের পুজো আছে। তো কৌশিকী অমাবস্যা কি করবেন আগে থেকে আমি এই জন্যই বলছি, কারণ কৌশিকী অমাবস্যা তো আর সামনের সপ্তাহে কৌশিকী অমাবস্যা 2রা সেপ্টেম্বর, মানে সামনের রোববারে সোমবারে কৌশিকী অমাবস্যা পড়েছে। তো কৌশিকী অমাবস্যা মেন হচ্ছে এই দিনে দেবী কৌশিকীর যেহেতু আবির্ভাব তিথি, তন্ত্র মতে এই অমাবস্যাটা সব থেকে ভাইটাল অমাবস্যা, সব থেকে জোরালো অমাবস্যা। এটাকে বলা আলোক অমাবস্যা, এটাকে বলা অঘোর অমাবস্যা। এই অমাবস্যা কোনো সাধনা, কোনো পূজা ব্যর্থ যায় না বা বৃথা যায় না। এই অমাবস্যাতেই বামাখ্যাপা সিদ্ধি লাভ করেছিলেন। সেই জন্য তারাপীঠে এই কৌশিকী অমাবস্যা এবং মা তারার তিথি হিসাবেই এটা পরিচিতি লাভ হয়ে গেছে। হ্যাঁ, আর বাড়িতে জানেন তো আমি বলেছিলাম যে দেবী এই কলিকালে যার পুজো করলে, যার আরাধনা করলে যে সব থেকে দ্রুত ফল দেয়, দ্রুত আপনাকে উন্নতি করায়, দ্রুত আপনাকে ভালো কিছু করায়। আপনি আমার কথা শুনে একবার দেখে নেবেন, বাড়িতে যদি মা তারার ছবি রেখে পুজো করা যায়, দেখবেন আপনার জীবনে দ্রুত পাল্টাবে, দ্রুত উন্নতি হবে, দ্রুত সব কিছু চেঞ্জ হবে। মা তারাকে যদি সত্যিকারে মনে প্রাণে বিশ্বাস করে, ভক্তি করে তাকে যদি পুজো এবং আরাধনা করা যায়। তারা শব্দ এসছে যিনি ত্রাণ করেন, যিনি বিপদ থেকে রক্ষা করেন, যিনি গাইড করেন, তিনি তারা। পদে পদে মা তারা যারা পুজো করে, মা তারা যারা আরাধনা করে, পদে পদে মা দেখবেন আপনাদেরকে সমস্ত বিপদ, যখনই আপনার বিপদ আসবে সেই বিপদ থেকে তিনি আপনাকে মুক্তি করবে, আপনাকে গাইড করবে। হ্যাঁ, তো এই হচ্ছে সেই জন্য কৌশিকী অমাবস্যা যেহেতু কুশ উৎপাদিতা অমাবস্যা বলা হয়, কুশের ওপরে লাল কাপড় পেতে তার উপরে মা তারার ছবিকে রাখতে হয় কৌশিকী অমাবস্যার দিনে। এবং কৌশিকী অমাবস্যাটা মিটে গেলে তারপরে ওই কুশগুলোকে ফেলে দিতে হয়। কুশ কখনো জলে ফেলতে নেই, নদীতে ফেলতে নেই। প্রবাদ আছে যে কুশকে নাকি জলে ফেললে পরজন্মে সে কুশ সাপ রূপে দংশন করে। আচ্ছা, এটা একটা প্রবাদ, এগুলোর অত কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই, ব্যাখ্যা বা ভিত্তি নেই। ঠিক, কারণ হচ্ছে আগেকার দিনে কি হতো, সবাই কুশ, আসন, শোয়ার জায়গা সব কুশ দিয়ে তৈরি করতো। তারপরে করতো ওই কুশগুলোকে ছোট ছোট খালের জলে ফেলে দিত। ছোট ছোট খাল বিলগুলো পরিপূর্ণ হয়ে যেত কুশে, তখন জল আটকে যেত,
সেচ ব্যবস্থা মার খেত, সেই জন্য তখন একটা রীতি বা একটা ইয়ে প্রথা বের করা হয়েছে। হলো। তো যাই হোক, কুশ জলে ফেলতে নেই, তবুও কুশগুলো ডাঙায় ফেলতে হয়, অন্য কোনো জায়গায় ফেলতে হয়। আর আমি বলেছিলাম কৌশিক অমাবস্যার দিনে যারা অসুস্থতায় ভোগেন, এটা বহু যুগ ধরে বলেছি, মা তারাকে সবাই জবার মালা দিতে প্রেফার করে, লাল ফুলের মালা। মা তারাকে দেখুন, জবা হচ্ছে মূলাধার চক্রস্বরূপ, বেলপাতা হচ্ছে আজ্ঞা চক্রস্বরূপ, এই যে দুটো চোখ আমাদের আর তৃতীয় নয়ন, এইটা মিলে হচ্ছে একটা বেলপাতা, আজ্ঞা চক্রস্বরূপ। মূলাধার চক্রস্বরূপ হচ্ছে জবা ফুল। সহস্রার চক্র, হাজার হাজার চক্র, গাঁদা ফুল দেখেছো, হাজার হাজার পাপড়ি, গাঁদা ফুল হচ্ছে সহস্রার চক্রের প্রতীক। তাহলে আজ্ঞা চক্রের হচ্ছে বেলপাতা। তাহলে বিশুদ্ধি চক্রের কি? বিশুদ্ধ চক্রের হচ্ছে যে কোনো ধরনের একাধিক দলমণ্ডল বিশিষ্ট যে কোনো ধরনের ফুল হতে পারে। আমরা বলি নীলকণ্ঠ ফুল, যেহেতু ভগবান শিব কণ্ঠে বীজ ধারণ করেছিল, নীলকণ্ঠ ফুলকে আমরা বিশুদ্ধি চক্রের প্রতীক মানি, বিশুদ্ধি চক্রের। আর অনাহত চক্রের প্রতীক কি? অনাহত চক্রের প্রতীক হচ্ছে রজনীগন্ধা। হ্যাঁ, তো মা তারাকে 5টা মালা দিয়ে পুজো দিতে হয়। একটা হচ্ছে জবা ফুলের মালা, একটা হচ্ছে গাঁদা ফুলের মালা, একটা নীলকণ্ঠ, একটা বেলপাতা, একটা সাদা রজনীগন্ধা। এই 5টা মালা দিয়ে পুজো দিতে হয়, 5টা মালা পড়াতে হয়। সোজা কথা, বাড়িতে যদি মা তারা থাকে, মা তারার ছবি থাকে, তাহলে কৌশিক অমাবস্যার দিনে 5টা মালা প্রদান করবেন। সেটা হচ্ছে জবা ফুলের মালা, একটা গাঁদা ফুলের মালা, একটা বেলপাতার মালা, একটা নীলকণ্ঠের মালা, আর একটা সাদা রজনীগন্ধার মালা। এই 5 প্রকার মালা, 5টা ফল অ্যাটলিস্ট নিবেদন করবেন। আর 13টা গ্লাসে জল দেবেন, যাদের বাড়িতে মা তারা রয়েছে। ছোট ছোট 13টা গ্লাসে জল দিতে হয়। এটা তারাতন্ত্রেতেই রয়েছে। তাছাড়া আপনি মিষ্টি, এখন অনেকে আমাকে প্রশ্ন করে যে স্যার, আমরা কি তারাপীঠে তো দেখি মা তারাকে মাছের ভোগ দেওয়া হচ্ছে, আমরা কি বাড়িতেও মা তারাকে দিতে পারি মাছের ভোগ? যারা নিরামিষ খান বা নিরামিষাশী তারা নিরামিষ ভোগ দেবেন, কিন্তু যারা আমিষ খান, আমাদের তন্ত্রে কোথাও বলেনি তোমাকে মাছ খেতে হবে না, মাংস খেতে হবে না। বলছে মাকে অর্পণ করো, নিজে ফ্রি থাকো, কোনো কিছুকে নিজে পাপী মনে করবে না, নিজে ফ্রি থাকো। খালি জানবে যে এই জগতে যা কিছু তুমি পেয়েছো, যতটুকু পেয়েছো ঈশ্বরের কৃপাই পেয়েছো, একদম ভগবানের কৃপাই পেয়েছো, মা তারার কৃপাই পেয়েছো। আজকে যা কিছু আনন্দ, তোমার যা কিছু বাড়ি, যতটুকু তুমি করেছো, যতটুকু তুমি পেয়েছো, তোমার সেই ভক্তিতেই তুমি পেয়েছো। এইটা যদি মনে থাকে, তাহলে আপনি যেভাবেই হোক মাকে পুজো করতে পারেন। তো যারা আমিষ খান, অবশ্যই মা তারাকে মাছের তরকারি দিয়ে ভোগ দিতে পারেন। আমার বাড়িতেও তো দেওয়া হয়, মা তারাকে মাছের ভোগ দেওয়া হয় কৌশিকী অমাবস্যার দিনে, তাতে কোনো আপত্তি নেই, কোনো ক্ষতি নেই। আর হচ্ছে যারা অসুস্থতায় ভুগছেন, তারা বেশি করে সাদা মালা, যারা অসুস্থতায় ভুগছেন সাদা মালা বেশি করে, 5টা মালা দিলেন তো, তার সঙ্গে আরো 2-3 রকমের সাদা মালা দিন। যারা মনে করুন মামলা মোকদ্দমায় জয়লাভ করতে চান বা ভালো চাকরি পেতে চান, বেশি করে জবার মালা দিন মা তারাকে, কৌশিক অমাবস্যার দিন জবার মালা পড়ান। যাদের মনে করুন বিয়ে হচ্ছে না বা বৈবাহিক জীবন নিয়ে সমস্যা, বেশি করে হলুদ মালা, সেটা হলুদ কলকে ফুল দিয়ে মালা হতে পারে, বিভিন্ন রকম হলুদ মালা পাওয়া যায়, হলুদ ফুলের মালা হতে পারে। আর যারা কর্মোন্নতি চাইছেন, তারা নীলকণ্ঠ ফুলের মালা দিয়ে, বা কর্মের বাধা বিপত্তি যাতে কাটতে চাইছেন, বেশি করে নীল ফুলের মালা দিয়ে বেশি করে পুজো দিন। কয়েকটা উপাচার আমি বলবো, কয়েকটা উপাচার আমি তাও বলে দিই। প্রচণ্ড দুঃসময় চলছে, কিছুতেই দুঃসময় কাটছে না, একটার পর একটা ঝামেলা ভোগ করছেন। কৌশিকী অমাবস্যার দিনে কি করবেন? কৌশিকী অমাবস্যার আগে একটা কালো পাথরের বাটি কিনবেন। সেই কালো পাথরের বাটির মধ্যে কৌশিকী অমাবস্যার উপাচারগুলো একটু উগ্র উপাচার,
উপচার, একটু অন্য ধরনের উপচার। এই দিনকে ভৈরবের উদ্দেশ্যে ভোগ প্রদান করলে শুভ হয়। আমি বলবো ভৈরবের উদ্দেশ্যে কি করে। ভৈরব আছে, অষ্টভৈরব আছে, উন্মত্ত ভৈরব, রুরু ভৈরব, ভৈরবের উদ্দেশ্যে। ভৈরব কাশীতে জানেন তো কাল ভৈরব যে রয়েছে, কাল ভৈরবকে মদ খাওয়াতে হয় বা কারণ দিতে হয়। কারণ মানে কি, কারণ মদ বা কারণ এইভাবে না করো। তুমি যদি একটা ডাবের জলের মধ্যে আদা যদি বাটো আর তার মধ্যে তামা দিয়ে যদি ঘষো, সেটাকেই কারণ বলে, সেটাকেই অ্যাকচুয়ালি মদ বলে। হ্যাঁ, এইটাকে আমাদের শাস্ত্রে কারণবাড়ি বলা হচ্ছে। অর্থাৎ ডাবের জল তার মধ্যে তামা দিয়ে ঘষতে হবে আর ভালো করে আদা বাটতে হবে, সেটাকেই কারণবাড়ি বলা হয়। তো যাই হোক, যেটা কিনা আমি বলছিলাম, কালো পাথরের বাটি কিনবেন কৌশিকী অমাবস্যার দিনে রাত্রিবেলা, যত রাত্রে পারবেন তত ভালো। যদি আপনার প্রচণ্ড দুঃসময় চলে, ওই যে বললাম কৌশিকী অমাবস্যার পারফেক্ট টাইম হচ্ছে মধ্যরাত্রি, 11:30 12টা এই সময়। এবার অনেকে অসুস্থ, তারা ঘুমিয়ে পড়েন আগে, অনেকে গ্রামগঞ্জে আবার একটুখানি আগেই অনেকে ঘুমিয়ে পড়ে, অত রাত পর্যন্ত জাগে না। অনেক গ্রামে তো আমি দেখেছি সন্ধ্যে 7টার পরেই অনেকে ঘুমিয়ে পড়ে আর ভোর 4টেয় উঠে পড়ে। অনেক জায়গায় এখনো রয়েছে। তো যাই হোক যেখানে যেভাবে হোক না কেন, পাথরের বাটিতে সর্ষের তেল দেবেন, কালো তিল দেবেন, 3টে কয়েন দেবেন, নিজের মুখটা দেখবেন, 4 মাথার মোড়ে রাত্রিবেলা বসিয়ে দিয়ে আসবেন। বসিয়ে দিয়ে আসার পরে পেছনে ফিরে তাকাবেন না। যদি 4 মাথার মোড় বাড়ির কাছাকাছি না হয়, যে কোনো কালী মন্দির, দেবী মন্দির বা বাড়িতে মা তারার যদি ছবি থাকে তার কাছে অর্পণ করে বাড়ির গেটের সামনে রেখে দেবেন। কালো পাথরের বাটিতে তিল, সর্ষের তেল আর একটা কয়েন দিয়ে নিজের মুখ দেখে বাড়ি গেটের সামনে, সেটাকে আবার বাড়ির গেটে আবার পরের দিন আবার তুলে নিয়ে আসবেন না, যে পারবে নিয়ে যান, এইটা করবেন। আর হচ্ছে যদি উন্নতি চান, বাধা কাটাতে চান, বিপত্তি কাটাতে চান, দুঃসময় কাটছে না কিছুতেই, কৌশিকী অমাবস্যায় কি ভৈরবের উদ্দেশ্যে ভোগ প্রদান করবেন। ভৈরবের উদ্দেশ্যে ভৈরব যেমন আমাদের মা তারার ভৈরব হচ্ছে অক্ষব্য ঋষি। অক্ষব্য ঋষি মানে যার কোনো ক্ষোভ নেই, তিনি হচ্ছেন অক্ষব্য। এখানে মহাদেবকে এক রূপকে বোঝানো হয়েছে অক্ষব্য ঋষি। 4 পাতার মোড়ে কলা পাতা বিছিয়ে একটা দিশি মদের বোতল, একটা সিগারেটের প্যাকেট, এখন তো তামাক পাওয়া যায় না, সেজন্য সিগারেটের প্যাকেট, একটা গোটা মাছ দিতে হয়, জ্যান্ত মাছ কৌশিকী অমাবস্যার দিনে, সর্ষের তেলে প্রদীপ দিতে হয় তাহলে, এবং একটা যে কোনো একটা কয়েন। এইটা হচ্ছে ভৈরবের উদ্দেশ্যে দেওয়া। একটা কলা পাতার মধ্যে একটা মাছ, জ্যান্ত মাছ, একটা দিশি মদের বোতল, একটা সিগারেটের প্যাকেট বা তামাক পাতা যেটা পাবে, আর 11 টাকা হোক 21 টাকা হোক যাই হোক, এই 4 মাথার মোড়ে, এবং একটা সর্ষের তেলের প্রদীপ 4 মাথার মোড়ে ভৈরবের উদ্দেশ্যে, মানে শিবের একটা অবতার, তার উদ্দেশ্যে ওই 4 মাথার মোড়ে এটাকে বসিয়ে দিয়ে আসতে হবে। ভৈরবের প্রসাদ বলে, কৌশিকী অমাবস্যার রাত্রে, গভীর রাত্রে, এবং আসার সময় আর পেছনে ফিরে তাকাবেন না। এই যদি করতে পারেন, আপনার দুর্ভাগ্য মুক্তি হবেই, অনেক সমস্যা থেকে সমাধান হবেই। এটা অব্যর্থ একটা উপাচার। একদম। পাশাপাশি আবারও একটু বলে রাখি, সমস্ত চেম্বারের জন্য বুকিং করুন আপনারা 8584038631, 8584038637। এতটাই মনোযোগ সহকারে শুনছিলাম, হঠাৎ করে মনে হলো সময়টা আর হাতে নেই, শেষ করতে হবে, থামতে হবে। একেবারেই সামনে কৌশিকী অমাবস্যা, সেটা নিয়েই বারবার বলা, সেই দিনটাতে কাজে লাগান। বহু মানুষের বহু সমস্যার ভিতরে রয়েছেন, এত জটিল সমস্যা থেকে বেরিয়ে আসার জন্য কিন্তু আপনারা অবশ্যই যোগাযোগ করুন বুকিং নাম্বারে। আর যারা আসতে পারছেন না, অনলাইন প্রেডিকশন অবশ্যই পাবেন 8017301562, এই নাম্বারটাতেও কিন্তু আপনারা যোগাযোগ করতে পারেন। আর প্রত্যেক মঙ্গল শনিবার এই দুটো দিন সন্ধে 6:35 দাদার সঙ্গে থাকা, এবং প্রত্যেক বুধবার এবং রবিবার বেলা 12:05। ধন্যবাদ জানাবো দাদা আপনাকে, ধন্যবাদ অবশ্যই আপনাদেরকেও। নমস্কার। গোপাল ভট্টাচার্য মহাশয়ের লাইভ অনুষ্ঠানটি দেখুন প্রতি মঙ্গলবার সন্ধে 6:35, প্রতি বুধবার
বেলা 12:05, প্রতি শনিবার সন্ধে 6:35 এবং প্রতি রবিবার বেলা 12:05 একমাত্র CTVN+ চ্যানেলে।